প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ৩৮ পৃষ্ঠার ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং ৩৮, সৃজনশীল প্রশ্ন ২। নাসিবের বাবা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি প্রতিবেশী দেশে মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলেন এবং নেতৃত্ব দেন। তার বাহিনীর অনেক নারী মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রথম প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখে উত্তোলন করা হয়? দ্বিতীয় প্রশ্ন, যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের ক্ষেত্রটি ছাড়া নারীরা কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মূল্যায়ন করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখে উত্তোলন করা হয়? ২রা মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নেতা আসম আব্দুর রবের নেতৃত্বে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এটি ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা। দ্বিতীয় প্রশ্ন ছিল, যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন? যৌথ বাহিনী গঠন করা হয়েছিল মূলত পাকিস্তানের বাহিনীর উপর আরও সুদৃঢ় ও গতিশীল আক্রমণের জন্য। মুক্তিবাহিনীর আক্রমণকে আরও সুদৃঢ় ও গতিশীল করতেই 1971 সালের 21শে নভেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে গঠিত হয় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অধীনে ডিসেম্বর থেকে বাংলাদেশের সীমান্তে আক্রমণ জোরালো হয়। মূলত পাকিস্তানি বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের বিপরীতে যৌথ বাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং সুনিপুণ রণকৌশল ব্যবহার করে। আকাশপথে যৌথ বাহিনীর বিমান আক্রমণ শুরু হওয়ার পর স্থলপথে বাঙালি মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর উপর গেরিলা হামলা বৃদ্ধি করে। মুক্তিবাহিনীর এই মুহুর্মুহু আক্রমণ পাক বাহিনীর রণকৌশল এবং মনোবলকে কাঁপিয়ে দেয়। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের ক্ষেত্রটি ছাড়াও নারীরা কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আলোচনা করো। উদ্দীপকের ক্ষেত্রটি ছাড়াও নারীরা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধে নারীরা প্রথমে সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বহু নারী মুক্তিযোদ্ধাদের জন্য সেবিকা ও নার্স হিসেবে কাজ করেন। তারা আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, শুশ্রূষা ও আশ্রয় প্রদান করেন। সীমান্তবর্তী শরণার্থী শিবিরগুলোতে নারীরা অসুস্থ ও আহত মানুষদের সেবায় নিয়োজিত ছিলেন। অনেক নারী গোপন তথ্য সংগ্রহ ও গুপ্তচর বৃত্তির কাজে অংশ নেন। তারা পাক বাহিনীদের অবস্থান, অস্ত্রভান্ডার ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন। নারীদের প্রতি তুলনামূলক কম সন্দেহ থাকায় তারা সহজেই এসব কাজ করতে পারতেন। নারীরা আশ্রয় ও সহযোগিতার ভূমিকা পালন করেন। অনেক নারী তাদের ঘরবাড়িতে মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখতেন, খাবার দিতেন এবং নিরাপদে চলাচলে সহায়তা করতেন। এতে করে মুক্তিযোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেতেন। এছাড়া নারীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধকে বেগবান করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কর্মীরা গান, নাটক ও প্রচারের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করেন। সুতরাং বলা যায়, নারীরা শুধু অস্ত্র হাতে যুদ্ধ করেই নয়, বরং সেবা, তথ্য সংগ্রহ, আশ্রয়, প্রেরণা ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকে উল্লিখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মূল্যায়ন করো। উদ্দীপকে উল্লিখিত প্রতিবেশী দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও
অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও সমর্থনের বাইরে অঞ্চলভিত্তিক স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল বেশ কিছু আঞ্চলিক মুক্তিযোদ্ধা বাহিনী। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, বাতেন বাহিনী টাঙ্গাইল, আফসার ব্যাটালিয়ন ভালুকা ময়মনসিংহ, হালিম বাহিনী মানিকগঞ্জ, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল, আকবর বাহিনী মাগুরা, পাঠান বাহিনী চাঁদপুর, ওহিদুর বাহিনী রাজশাহী, লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ পাবনা ও জিয়া বাহিনী সুন্দরবন। কাদেরিয়া বাহিনী পুরো টাঙ্গাইল জেলা মুক্ত করেন। এ কাজে বাতেন বাহিনীও সহযোগিতা ভূমিকায় অবতীর্ণ হন। আফসার ব্যাটালিয়নের দক্ষিণ ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, গফরগাঁও থানা মুক্ত করেন। হালিম বাহিনী মুক্ত করে পুরো মানিকগঞ্জ মহকুমা। হেমায়েত বাহিনী মুক্ত করতে সক্ষম হয়েছিল কোটালীপাড়া, গোপালগঞ্জ সহ আরও 8টি থানা। 8 ডিসেম্বর যৌথ বাহিনী মাগুরায় পৌঁছানোর পূর্বে আকবর বাহিনী মাগুরা শহরের নিয়ন্ত্রণ নেন। আকবর বাহিনী মুক্ত করতে সক্ষম হয়েছিল শ্রীপুর ও মাগুরা সদর থানা। চাঁদপুরে পাঠান বাহিনী মুক্ত করেছিল হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর। ওহিদুর বাহিনীর তৎপরতায় মুক্ত হয়েছিল নওগাঁ মহকুমার আত্রাই, রানীনগর, মান্দা, নিয়ামতপুর, নাটোর মহকুমার সিংড়া, বাগতিপাড়া এবং রাজশাহীর পুটিয়া, দুর্গাপুর ও বাগমারা থানা। লতিফ মির্জার বাহিনীর বদৌলতে সিরাজগঞ্জের তারাস, উল্লাপাড়া, বেলকুচি, চোহালি থানা মুক্ত হয়। জিয়া বাহিনী মুক্ত করে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা, পিরোজপুরের মঠবাড়িয়া, কাঠালিয়া, পিরোজপুর সদর থানা। আঞ্চলিক বাহিনী সমূহ নিজ নিজ ব্যবস্থাপনায় যুদ্ধকালে ৪৫,০০০-এর অধিক প্রশিক্ষিত যোদ্ধা তৈরি করতে সক্ষম হয়েছিল। দখলদার পাকিস্তানি সেনাবাহিনী অধ্যুষিত দেশে এই বিরাট সংখ্যক মুক্তিযোদ্ধা তৈরি মুক্তিযুদ্ধের জন্য নিশ্চয়ই খুব তাৎপর্যপূর্ণ ছিল। সুতরাং বলা যায় প্রতিবেশী দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বক্তব্যটি যথার্থ। এই ছিল ২ নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব।